আজকের গল্প মিস্টার নূর। কাহিনীকার শ্রী জয়ন্ত চক্রবর্তী। গল্প পাঠে আমি মৌ ভট্টাচার্য। শীতের দুপুর, আনাড়া থেকে চিত্তরঞ্জনে ফিরছি নিজের ছোট মারুতি 800 গাড়িটায়। আমার হাতে স্টিয়ারিং, পেছনের সিটে স্ত্রী ও 2 কন্যা। বড় কন্যার বয়স তখন 6 আর ছোটটির বছর 2। সালটা খুব সম্ভবত 1997 কি 98। আনাড়া জায়গাটা হচ্ছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের কাছাকাছি। আসানসোল পুরুলিয়া রোড ধরে পুরুলিয়ার দিকে যেতে রঘুনাথপুর থেকে 13 কিলোমিটার দূরে। রাস্তার একপাশে একটা ছোট গ্রাম আনাড়া, অন্যদিকে খুবই ছোট একটা রেল কলোনি। ওখানেই শ্বশুরমশাইয়ের বর্তমান পোস্টিং এবং সেই সূত্রে রেল কোয়ার্টারে বাস। খুব জোরে গাড়ি চালানো অভ্যাস ছিল আমার, তার উপরে ফাঁকা রাস্তা পেলে তো কথাই নেই। অ্যাক্সিলারেটরে পায়ের চাপ, গাড়ি ছুটতো হুহু করে, দারুণ থ্রিলিং। কি 2 চাকা কি 4 চাকা চালাতে গেলেই হাওয়ার বেগে গাড়ি চালাতাম। মনে হতো রেসে নেমেছি, আমাকে ফার্স্ট হতেই হবে। যে সময়ের কথা বলছি সে সময়ে সোনালী চতুর্ভুজ হয়নি। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। তার উপর পুরুলিয়া থেকে আসানসোল যাওয়ার রাস্তাটা ছিল বেশ সরু। ডিসেলগড় ব্রিজ তখনও হয়নি, ফলে আনাড়া থেকে চিত্তরঞ্জন আসতে গেলে সরবরি মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা চিরকুন্ডার দিকে চলে গেছে, সেই পথে চিরকুন্ডা হয়ে কুমারডুবি, মাইথন, কল্যাণেশ্বরী ঘুরে আসতে হতো। চিত্তরঞ্জন পুরুলিয়া রুটে একটাই বাস চলতো তখন, মা হরি কামিনী। বিয়ের পর বার কয়েক ওই বাসেই যাতায়াত করেছি। চিত্তরঞ্জন থেকে আনাড়া 53 কিলোমিটার পথ, বাসে যেতে সময় লাগে 3.25 ঘন্টা। গাড়ি কেনার পর সেই প্রথম গাড়ি চালিয়ে যাওয়া। সেদিনও ওই রকম গতিতেই গাড়ি চালাচ্ছিলাম। রঘুনাথপুর থেকে কিছুটা পথ এসেছি, হঠাৎ গাড়িটা কেঁপে উঠল। নতুন 4 চাকা চালাচ্ছি, অত শত বুঝতাম না। ওই রকম কাঁপাতে কিছুটা ভয় পেয়েই গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। গাড়ি থেকে নেমে তাকিয়ে দেখি বাঁদিকের পিছনের চাকাটা পাংচার। স্টেপনি আছে, অন্যকে চাকা পাল্টাতেও দেখেছি, কিন্তু নিজের হাতে কোনোদিন পাল্টায়নি। ভয় ভয় করছিল, তবু সাহস করে গাড়ি থেকে টুল বক্স বের করলাম। জ্যাক লাগিয়ে রেঞ্জটা চাকার নাটে লাগাতেই বিপত্তি। কিছুতেই লাগে না। বারবার চেষ্টা করছি, কিন্তু লাগাতে আর পারছি না। অথচ চাকাটা না খুললে স্টেপনিটা লাগাবো কি করে? শীতের দিনেও ঘামতে লাগলাম। রাস্তার পাশে 2-4টে মাটির বাড়ি, কিছু বাচ্চা ছেলে মেয়ে ভিড় করে দেখছিল আমাদের কাণ্ড কারখানা। একটু পরে 2-3 জন যুবক এসে দাঁড়ালো ওই ভিড়ের পেছনে। ইতিমধ্যে স্ত্রীও গাড়ি থেকে নেমে এসে হাত লাগিয়েছে, কিন্তু নাটের জায়গায়, রেঞ্জের জায়গায় কেউ দোস্তি করেনি কারোর সঙ্গে। আমাদের ওই অবস্থায় দেখে ভিড়ের মধ্যে থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দেখি দিন তো, আমি একবার চেষ্টা করে দেখি। খানিকটা ভরসা পেলাম ছেলেটির কথায়। রেঞ্জটি ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, দেখো যদি পারো। ছেলেটি সর্বশক্তি দিয়ে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওর দেখা দেখি আরো 2-1 জন চেষ্টা করেও নাটগুলোকে বাগে আনতে পারল না।
ধারে কাছে কোনো গ্যারেজ আছে কিনা জিজ্ঞাসা করলাম। উত্তর এলো, নেই, মেকানিক পাওয়া যেতে পারে সেই সরবরি মোড়ে, সেটাও এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার রাস্তা। কি করব, মাথা কাজ করছে না। এদিকে আঁধার নামতে শুরু করেছে। ছোট মেয়েটা তো ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। বড়টা কাঁদেনি, তবে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে মনে হয়। স্ত্রীর অবস্থাও তথই বচ। বেলা বাড়তেই ভিড় পাতলা হতে শুরু করলো। এক সময় চারিদিকে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই, সবাই যে যার ঘরে ফিরে গেছে। পাশ দিয়ে দু একটা গাড়ি হুশ করে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ ঘুরেও দেখল না। কি করব একবার ভাবলাম, ওই অবস্থায় গাড়ি চালিয়ে নিয়ে যাই সরবরি মোড়, কপালে যা আছে তাই হবে। গাড়িতে উঠে স্টার্ট করলাম। 100 মিটার যেতে না যেতেই বুঝলাম অসম্ভব। এই অবস্থায় 10-12 কিলোমিটার গাড়ি নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। আবার গাড়ি থেকে নামলাম, সঙ্গে স্ত্রীও। টুল বক্স বার করে আবার চেষ্টা, আবার ফেল। ঈশ্বরকে স্মরণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। পথের ধারে কুঁড়ে ঘরে সাহায্য চেয়ে রাত কাটাবো বলে যখন ভাবছি, তখন হঠাৎই উল্টো দিকে তীব্র বেগে ছুটে যাওয়া একটা গাড়ি আমাদের দেখে ব্রেক কষল। স্যুট পরা এক ভদ্রলোক বেরিয়ে এসে জানতে চাইলেন, ক্যা হুয়া? সবিস্তারে বললাম পুরো ঘটনা। উনি শুনলেন, তারপর আমার হাত থেকে রেঞ্চটা নিয়ে গাড়ির নাটে লাগাতেই বললেন, ये गाड़ी कहाँ से लिया मिस्टर? जालन मोटर्स, कोलकाता। टूल्स तो गलत दिया, इस गाड़ी का नहीं है, हो सके तो चेंज कर लीजिएगा, नहीं तो नया खरीदना पड़ेगा। এইটুকু বলে উনি নিজের গাড়ি থেকে রেঞ্চ বের করে আনলেন। এই প্রথম তাকিয়ে দেখলাম ওনার গাড়িটাও মারুতি 800। ওনার গাড়ির রেঞ্চটা লাগাতেই নাটগুলো বাধ্য ছেলের মতো ঘুরতে লাগলো। অসাধারণ দক্ষতায় মিনিট 5-7-এর ভেতর গাড়ির চাকা পাল্টিয়ে দিয়ে হাত মুছতে মুছতে নিজের গাড়ির দিকে হাঁটা লাগালেন। আমি কৃতজ্ঞতায় তাকে থ্যাংক ইউ বলবো সেই সুযোগটুকুও পেলাম না। শুধু আমার প্রশ্নের উত্তরে নিজের গাড়ি স্টার্ট করার আগে একবার অস্ফুট স্বরে বললেন, আমি নূর, নিয়ামতপুরে আমাদের একটা পেট্রোল পাম্প আছে। ব্যাস ওইটুকুই। এরপর যে গতিতে আসছিলেন আবার সেই গতিতেই গাড়ি চালিয়ে নিমেষে চোখের আড়াল হয়ে গেলেন। এর কিছু মাস পরের কথা। দুর্গাপুজোর কদিন আগে এক রবিবার আসানসোল থেকে পুজোর বাজার করে সেই ছোট মারুতি 800 চেপে স্বামী স্ত্রী ফিরছি চিত্তরঞ্জনে। সন্ধে হয়ে গেছে, আকাশে মেঘ, সঙ্গে টিপটিপ বৃষ্টি। জিটি রোড ধরে বেশ যাচ্ছিলাম, হঠাৎ কুমারপুর পার করে গাড়িটা দাঁড়িয়ে গেল। স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট নেয় না। নিচে নেমে যে দেখবো তার উপায় নেই। একে বৃষ্টি, তার উপর গাড়ির বিন্দু বিসর্গ বুঝি না। চালাতে হয়, চালাই। কি করি? খানিকক্ষণ পরে আবার স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট নিল, কিন্তু 500 মিটার যেতে না যেতেই আবার বন্ধ। আবার খানিক প্রতীক্ষা, স্টার্ট, 500 মিটার, আবার বন্ধ। এই রকম করতে করতে নিয়ামতপুর মোড়ের কাছে দেখি ডান দিকে একটা পেট্রোল পাম্প। মুহূর্তে মিস্টার নূরের কথাটা মনে পড়ে গেল। এটাই ওদের পেট্রোল পাম্প নয় তো? হোক বা না হোক একটু হেল্প তো চাইতেই পারি। এখনকার মতো তখনকার দিনে পেট্রোল পাম্পে এত আলো ছিল না।
টিম টিম করে আলো জ্বলছে। রাত হয়েছে, তার উপর বৃষ্টি। পাশেই লচ্ছিপুর, ওই অঞ্চলে বিখ্যাত রেড লাইট এরিয়া। জায়গাটার খুব একটা সুনাম নেই, তবু ঢুকলাম সেই পেট্রোল পাম্পে। কাউন্টারে ছোট্ট জানলাটা খোলা, ভেতরে টিউব জ্বলছে। জানলায় উঁকি মারতেই একজন পুরুষ কণ্ঠ জিজ্ঞাসা করল, কিতনা? তেল नहीं चाहिए, थोड़ा मदद चाहिए। ও প্রান্তে কিছুক্ষণ কোনো উত্তর নেই। কাউন্টারের জানলা বন্ধ হলো। পরিবর্তে দরজা খুলে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। লম্বা চড়া, মাথায় হালকা চুল, পরনে প্যান্ট শার্ট, পায়ে জুতো। हाँ बोलिए। मिस्टर नूर? हाँ मैं हूं मिस्टर नूर, बोलिए। इनी मिस्टर नूर? তবে যে উনি বলেছিলেন উনি মিস্টার নূর। সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। যাকে কে ঠিক কে ভুল সে কথা না হয় পরে ভাবা যাবে। এখন যে সমস্যার জন্য এখানে আসা সেটা আগে সমাধান করি। ভদ্রলোকের দিকে তাকিয়ে যথাসম্ভব নম্রভাবে গাড়ির সমস্যার কথা বললাম। উনি একবার গাড়িটার দিকে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, কাহা যাওগে? চিত্তরঞ্জন। কিন্তু মিস্টার, এখন তো কোনো মিস্ত্রি পাওয়া যাবে না, 8:30 বেজে গেছে, ওয়েদারও খারাপ আছে, বৃষ্টি পড়ছে, জায়গাটাও ভালো নয়। আপনারা বরং গাড়িটা রেখে কোনো বাস ধরে বাড়ি ফিরে যান। কাল সকালে আসবেন, মিস্ত্রি এনে দেখি কি করা যায়। কিন্তু এখন বাসই বা পাবো কোথায়? কোল্ডফিল্ড মিনি হয়তো যায়নি, কিন্তু এখানে দাঁড়াবে বলে মনে হয় না। আর যদি দাঁড়ায়ও, ওঠা অসম্ভব, যা ভিড় হয়। আচ্ছা দাঁড়ান, আপনি বরং ভাবিজিকে নিয়ে ভিতরে এসে বসুন, দেখি কি করতে পারি। স্ত্রী নামবে না, গাড়িতেই বসে রইল। ভদ্রলোক একজনকে ডাকলেন, রফিক। জি সাহেব বলে একটি লোক সেই কাউন্টারের ঘরটা থেকে বেরিয়ে এলো। ভদ্রলোক রফিককে কারোর নাম করে কিছু বললেন। জি জি করতে করতে রফিক বৃষ্টি মাথায় নিয়ে দৌড়ালো। শঙ্কা ঢুকে গেল মনে। স্ত্রীও বোধহয় একই ভয় পেয়ে থাকবে। গাড়িতে বসেই আমায় ইশারায় ডাকলো। কাছে যেতেই ফিস ফিস করে বলল, আমার বড় ভয় করছে, এরা কেমন লোক কে জানে। তারপর বিশ্বাস করা ঠিক নয়, এখানে অপেক্ষা করে কাজ নেই, তুমি বরং এখান থেকে চলো, রাস্তায় দেখতে দেখতে যাবো, যদি কোনো মেকানিক পাই। সত্যি কথা বলতে কি, আমিও এমনটাই ভাবছিলাম মনে মনে, কিন্তু বলতে পারিনি। স্ত্রীর সায় পেয়ে যখন একথা বলতে যাব ঠিক করলাম, ঠিক তখনই রফিক নামের সেই লোকটি আরেকজনকে নিয়ে হাজির। মিস্টার নূর সেই লোকটাকে নির্দেশের সুরে বললেন, দেখ তো সাবির क्या हुआ, গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা হলে আবার স্টার্ট নিচ্ছে, একবার দেখ তো। বুঝলাম সাবির একজন মেকানিক। আমাকে গাড়িটা স্টার্ট করতে বলে সেই সাবির মেকানিক বনেট খুলে গাড়ির ইঞ্জিনের ওপর ঝুঁকে পড়ল। মিস্টার নূর একটা মোমবাতি জেলে এনে
রফিকের হাতে দিয়ে বললে, লে বাতি দিখা। এতক্ষণে বুকে বল এলো। মনে হচ্ছে এরা কোনো বাজে লোক নয়, কোনো বদ উদ্দেশ্য নেই। এক মনে ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম, যেন গাড়িটা ঠিক করে দিতে পারে সাবির। খানিকক্ষণ সব কিছু খতিয়ে দেখার পর সাবির মুখ বার করল। মিস্টার নূর জিজ্ঞেস করলেন, बीमारी पता चला? हाँ साहब जी, एक पार्ट्स बदलना पड़ेगा, लेकिन वो तो हमारे पास नहीं है। कल सुबह स्पेयर पार्ट्स का दुकान खुलने के बाद ही मिलेगा। तो अभी कुछ उपाय कर ताकि ये लोग घर पहुंच सके। मिस्टर नूर बोलें, देखते हैं। बोले মাথায় জড়ানো একটা রুমাল খুলে জলে ভিজিয়ে এনে ইঞ্জিনের এক জায়গায় মুড়িয়ে বাঁধলেন। আমাকে দেখে বললেন, अगर दोबारा बंद हो जाए तो ये कपड़ा भिगाकर फिर से बांध दीजिएगा। ज्यादा पिकअप नहीं लेना, धीरे धीरे जाएगा। আমি জায়গাটা দেখলাম ঠিকই, তবে কনফিডেন্স পেলাম না। মিস্টার নূর বোধহয় আমার মুখটা লক্ষ্য করে থাকবেন। উনি রফিককে ডেকে বললেন, रफीक मोटरसाइकिल निकल, साथ में जा। माहौल एकदम ठीक नहीं, चलबलपुर पार करके तब लौटना, हो सके तो घर तक छोड़ देना। जी साहब, बोले রফিক মোটরসাইকেল বার করল। ততক্ষণে বৃষ্টি থেমেছে। এরপর অন্ধকার রাস্তায় একটু একটু করে এগোনো, জিটি রোড ছেড়ে নিউ রোডে। কখনো রফিক আগে আগে পথ দেখায়, কখনো পেছনে পেছনে পাহাড় দেয়। চলতে চলতে সেই চলবলপুরে এসেই গাড়ি দাঁড়িয়ে গেল। ভয়ে শরীরে কাঁটা দিচ্ছে। ডাকাতির জন্য বিখ্যাত এই জায়গাটা। রফিক আমায় নামতে দিল না, নিজেই বনেট খুলে সেই রুমালটা ঝেড়ে ঝুড়ে পকেটে রাখল। তারপর মোটর সাইকেলের টুল বক্স থেকে একটা গামছা বার করে সেটা হাতে নিয়ে রাস্তার ধারে ডোবায় নেমে গেল। কয়েক মুহূর্ত কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পর তার দেখা পেলাম, জল শুদ্ধ গামছা হাতে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম, বনেট খোলাই ছিল। রফিক জলে ভেজানো গামছাটা ইঞ্জিনের সেই জায়গাটায় জম্পেশ করে বেঁধে দিল। গাড়ি স্টার্ট করলাম। রাস্তায় আর কোনো সমস্যা হয়নি। সেই গাড়ি সোজা এসে থামলো বাড়ির দোরগোড়ায়। ঘড়িতে তখন রাত 11:30। রফিক আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে যেতে উদ্যত হতেই ওর হাত জড়িয়ে ধরে থ্যাংক ইউ বললাম। সঙ্গে এও বললাম, মিস্টার নূর কো মেরে তরফ সে থ্যাংক ইউ বলনা। শেষের কথাটা শুনে কেমন যেন থতমত খেয়ে গেল রফিক। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, কিসকো? কেন, মিস্টার নূর, যিনি আমাকে এত হেল্প করলেন? सर जी, वो तो मिस्टर नूर नहीं, नूर भैया का अब्बा आছেন। नूर भैया तो 2 साल पहले इंतकाल हो गए। माने? हाँ सर जी, বরাকার পুরুলিয়া রোডে কার অ্যাক্সিডেন্টে ওর জান চলে গেল। আমি নির্বাক, মুখে কথা সরল না, কানে শুধু মোটর সাইকেলের আওয়াজ পেলাম। রফিক চলে গেল। পাশে দাঁড়িয়ে স্ত্রী তখন
রামের নাম জপছে।